নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশ হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও শুনেছেন। সেই বক্তব্যের মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা সেগুলো আপনারাই ভালো জাজ করতে পারবেন। কিন্তু আমার খুব তাৎপর্যপূর্ণ লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটা যে 294টা বিধানসভা কেন্দ্রের প্রতিটাতেই নাকি 20-30 হাজার ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশন তাতে সংকট করছে এবং সেই জন্য তিনি একটা কমিটি তৈরি করে দিয়েছেন। সুব্রত বক্সী সেই কমিটিতে আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব ব্যানার্জি, অনেক লোক, সব্যসাচী, সবাই আছেন। অর্থাৎ ভোটার তালিকা নির্ভুল করতে হবে যাতে বাইরের রাজ্যের ভুয়ো ভোটারদের বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় বাংলার ভোটার তালিকায় না ঢোকাতে পারে। এখন প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি 20-30 হাজার ভুয়ো ভোটার প্রতিটা নির্বাচনী কেন্দ্রে নাকি ঢোকানোর পরিকল্পনা হয়েছে। তাহলে 20,000 ধরে দিন, আমি তর্কের খাতিরে বললাম 20,000কে আপনি 294 দিয়ে গুণ করুন, 58,80,000 ভুয়ো ভোটার। তাহলে 58,80,000 ভুয়ো ভোটার কোন রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো কি সম্ভব? যেখানে ভোটার তালিকায় নাম তোলা, সংযোজন এবং অন্যান্য কাজ, আপনার অ্যাড্রেস বদল, এপিক কার্ড, এগুলো করে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যের আধিকারিকরা। তাহলে মুখ্যমন্ত্রীর দাবি মতো যদি 58,80,000 ভুয়ো ভোটার ঢোকানো হয়, তাহলে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো দায়ই নেই। এটা যদি মুখ্যমন্ত্রীর দাবি হয় যে এই টার্গেট নেওয়া হয়েছে, তাহলে পুরো দায় রাজ্য প্রশাসনের উপরেই পড়বে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজের প্রশাসনের অন্দরেই এমন লোকজন আছে যারা মুখ্যমন্ত্রীর দাবি মতো এই 58,80,000 ভুয়ো ভোটারকে ভোটার তালিকায় ঢোকাতে চাইছে। আপনি ভাবতে পারেন 58,80,000 ভুয়ো ভোটারকে ঢোকানোর পরিকল্পনা, এবং নির্বাচন কমিশন সরাসরি মদত করছে। নির্বাচন কমিশনার যিনি হয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি অমিত শাহের মন্ত্রকে যুক্ত ছিলেন। রিটায়ার করার পর তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দেখছি বিরোধী দলগুলো যখনই নির্বাচনে হারে তখন নির্বাচন কমিশনকে দোষারোপ করে, আবার যখন তারা জেতে তখন কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে একটা প্রশ্ন করে না। অর্থাৎ নাচতে না জানলে উঠোন বাঁকা, নিজেরা মানুষের আশীর্বাদ পাবে না, নিজেদের সাংগঠনিক দুর্বলতা, হেরে যাবার পর তারা নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায়ভার ছেড়ে ফেলতে চায়। এক নতুন খেলা শুরু হয়েছে। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এই বিরোধীরা আন্ডারমাইন করছেন, সচেতনভাবে করছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং সহযোগী কমিশনারদের কাঠগড়ায় তুললেন যে বিজেপির সঙ্গে তাদের আঁতাত আছে। 1.5 বছর আগে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে? রাজীবা সিনহা কি করেছিলেন তিনি? নির্বাচনের নামে প্রহসন, আদালতে পর্যন্ত হাজির হতে হয়েছিল। মধ্যরাতে সানগ্লাস পরে আমাদের গভর্নর সিভি আনন্দ বোস মিস্টার এসএসসি বলে সে নাটক করলেন, ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলে। তাহলে রাজীবা সিনহা যখন রাজ্যের নির্বাচন কমিশনার হিসাবে পঞ্চায়েত ভোটে কার্যত কিছুই দেখতে পারেনি, ওই যে সেই আতঙ্ক সিনেমার ডায়লগ আছে না, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, ওই নির্বাচন কমিশনার ওই রকমই ছিলেন, চোখে ঠুলি পড়েছিলেন। ভোট লুট হলো, গুন্ডা বাহিনী তাণ্ডব করলো, কেন্দ্রীয় বাহিনীকে
ছোট জগন্নাথের মতো দাঁড় করিয়ে রাখা হলো, ব্যালট বাক্স ছিনতাই হলো, বহু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতলো। দারুণ কাজ করেছেন রাজ্য নির্বাচন কমিশনার, যিনি নির্বাচনকে প্রহসনে পরিণত করলেন। যার টেনিওরে পঞ্চায়েত ভোট লুট হলো, সেই ব্যাপারে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেন। এখন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি নির্বাচন কমিশনার, মানে মুখ্য নির্বাচন কমিশনার দেশের, এবং নির্বাচন কমিশন নামক প্রতিষ্ঠানটিকেই কাঠগড়ায় তুলছেন। তিনি নাকি ২৬ দিন যে অবস্থান ধর্ণা করেছিলেন, অনশন করেছিলেন, তারই পুনরাবৃত্তি করতে চান দিল্লিতে, যদি এই ট্রেন কন্টিনিউ করে। ওই সংরক্ষিত অঞ্চলে দিদিমণি এবং তার সঙ্গী সাথীরা যদি ধর্ণা টর্ণা দেয়, তো দিল্লি পুলিশ আমার মনে হয় যেটা করণীয় সেটাই করবে। অর্থাৎ এই যে ন্যারেটিভ একটা তৈরি করা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহারাষ্ট্রের ফলাফল আনএক্সপেক্টেড ছিল, হরিয়ানা আনএক্সপেক্টেড ছিল, দিল্লি আনএক্সপেক্টেড ছিল। লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশিত ফল না হয় মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, কেজরিওয়াল অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, ভেবেছিলেন যে বিজেপির দিন শেষ, এবার তারা ক্ষমতায় আসবেন। তারপর পরপর ৩টে বিধানসভা নির্বাচনে INDIA জোট মুখ থুবড়ে পড়ায় তারা এখনো না বিহ্বলতা কাটিয়ে উঠতে পারেনি। বিহ্বলতা যেহেতু কাটিয়ে উঠতে পারেনি, সেই জন্য একটা অজুহাত তো খুঁজতে হবে নিজেদের পরাজয়ের জন্য। সেই অজুহাতটা হচ্ছে ভোটার তালিকায় গরমিল, ভুয়ো ভোটার তুলেছে, ঢুকিয়েছে নির্বাচন কমিশন শাসক দলের সহায়তা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই ন্যারেটিভটাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ১ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে শুরু করলেন, যাতে সেটা কারেন্সি পায়। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম সেটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, আমাদের রাজ্যের নির্বাচন কমিশনারকে তো মুখ্যমন্ত্রী চেনেন, তার প্রশাসনের অধীনেই তো, যদিও স্বয়ংশাসিত বলা হয়, কিন্তু রাজ্যের নির্বাচন কমিশনার যিনি পুর ভোট এবং পঞ্চায়েত ভোট পরিচালনা করেন, নিয়ন্ত্রণ পুরো থাকে রাজ্যের হাতে। এবং আমরা বিগত পঞ্চায়েত এবং পুরসভা ভোটের নামে কি হয়েছে রাজ্যে আমরা জানি। মুখ্যমন্ত্রীর উচিত, ওই যে কথা আছে না, আপনি আচরি ধর্ম পরের শিখাও, দেশের নির্বাচন কমিশনকে কাঠগড়ায় না তুলে একবার নিজের অন্দরমহলের দিকে চোখ রাখা। কত মণি মাণিক্য রত্ন দিয়ে তিনি সাজিয়েছেন এইসব প্রতিষ্ঠানগুলোকে, তাহলেই তিনি বুঝতে পারবেন তিনি যা বলছেন আর বাস্তব দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। আসলে কর্মী সমর্থকদের তাতাবার চেষ্টা। এই বললেন না কয়েকদিন আগে, কি প্যাক আইপ্যাককে নাম না করে এখন আইপ্যাক হচ্ছে সর্বরোগল বিশল্যকরণী। কেউ আইপ্যাক নিয়ে কথা বলতে পারবে না। এই আইপ্যাক নাকি নতুন আইপ্যাক, ওটা প্রশান্ত কিশোরের ছিল। প্রশান্ত কিশোর রাজনৈতিক দল করেছে, কিন্তু তার কি কোনো নিয়ন্ত্রণই নেই আইপ্যাক বোর্ডে? তার কি কোনো প্রতিনিধি নেই? আমি জানি না, কেউ জানালে আমাকে জানাবেন। প্রশান্ত কিশোর কি নিজের অংশীদারিত্বটাও ছেড়ে দিয়েছেন আইপ্যাক থেকে? জানি না, আমি জানি না, সত্যি জানি না। এ তো নতুন আইপ্যাক। যে আইপ্যাককে প্যাক বললেন কয়েকদিন আগেই, এখন ঠেলার নাম বাবাজি একই বলে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার ট্রাস্টেড লেফটেন্যান্টরা সবাই বয়স্ক, 65 থেকে 70-এর মধ্যে, তাদের সেই শারীরিক ক্ষমতাও এখন নেই নির্বাচনী লড়াইয়ে নামার। ক্ষমতায় আছে, শরীরে মেদ জমেছে, নিরাপত্তা নিয়ে ঘোরেন, মন্ত্রী হয়েছেন, আরামে থাকেন। কে এখন পিচ গলা গরমে ভোটের কাজ করবে? তাই আইপ্যাককে প্যাক বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে আইপ্যাক যদি সরে যায় তাহলে ভোটটা কে করাবে। আর ইয়াং ব্রিগেড তো অভিষেকের সঙ্গে ম্যাক্সিমাম।
তাই অভিষেককেও কাছে টেনে নিয়েছেন। অভিষেকও বুঝলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গতি নেই, তাই বিদ্রোহ ভাব করে নানা রকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য সমাজ মাধ্যমে করে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। সঙ্গী হয়েছে আইপ্যাক। এটাই হওয়ার ছিল। তবে সম্পর্কের শীতলতা তৈরি হয়েছিল, সেটা পুরোটা কাটেনি। ওই বললাম ঠেলার নাম বাবাজি, সেই জন্য আইপ্যাককে আবার তৃণমূলের মেন স্ট্রিমে ঢুকিয়ে দিলেন মমতা। বললেন এই কেউ আইপ্যাক নিয়ে কিচ্ছু বলবে না, ওদের কাজ করতে দাও। বিজেপির অনেকগুলো আছে, আমাদের একটা আছে, এটা নতুন আইপ্যাক। ব্যাস, তৃণমূলের নেতা কর্মীরা যারা আইপ্যাক বিরোধী তারা বাধ্য ছাত্রের মতো হ্যাঁ দিদি করবে। কল্যাণ মদন চুপ করে যাবে। যাদের মনে সংশয় ক্ষোভ আইপ্যাকের কর্মপদ্ধতি নিয়ে, তারা আপাতত মুখে সেলোটেপ লাগাবেন। কতদিন লাগাবেন সেটা পরের কথা, এখনো খেলা অনেক বাকি। সিবিআই নাকি আরো চার্জশিট দেবে। প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চটা রায়টা আপাতত সংরক্ষিত আছে। এই নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির রায়টা শুনানি হয়ে গেছে। প্রধান বিচারপতির বেঞ্চ রায়টাকে সংরক্ষিত করে রেখেছে। হয় পুরো প্যানেল বাতিল হবে, নাইলে অযোগ্যরা বাতিল হবে। যাই হোক না কেন, সেটা নিয়ে রাজনীতিতে একটা জলগোলা হবে এবং সরকারের পক্ষে বিষয়টা যাবে না। ইতিমধ্যে আমাদের আর্চিকরের তিলোত্তমার পরিবারের, মানে ওর বাবা মা, দিল্লিতে গিয়ে সিবিআই এর ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা করেছেন। সিবিআই এর ডিরেক্টর আরো 6 জন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে, নির্যাতিতার বাবা মা এবং তার সঙ্গে যারা গিয়েছিলেন ডাক্তারবাবুরা, তাদের সাথে কথা বলেছেন, মন দিয়ে শুনেছেন, আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচার হবেই। শোনা যাচ্ছে আর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে সিবিআই খুব তাড়াতাড়ি। সেখানে তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র, আরো কারা কারা যুক্ত সেই সব নাম আসতে পারে। একটা জিনিস খুব সাদা বুদ্ধিতে বোঝা যায়। সঞ্জয় রায় একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ার। তাকে বাঁচাবার জন্য সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরো যাদের কথা আমরা শুনছি, তারা এতটা তৎপরতা দেখাবেন কেন? প্রমাণ লোপাট করতেই বা যাবেন কেন? তাহলে নিশ্চয়ই কেউ বা কারা এর মধ্যে ইনভলভ আছেন, যাদের কেশাগ্র যাতে এজেন্সি স্পর্শ করতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে সব তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। 4 দিন ধরে ভাঙচুর হয়েছে আরজিকরে। একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাবার জন্য তথ্য প্রমাণ লোপাটেরও প্রয়োজন হয় না, আরজিকর হসপিটাল ভাঙচুর করারও প্রয়োজন হয় না। এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, রাজ্যের মানুষ সেটা জানেন। কিন্তু অনেক নাম নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কারা এই ষড়যন্ত্রের মূল মাথা সেটা এখনো আইডেন্টিফাই সিবিআই করে উঠতে পারেনি, অন্তত করে উঠলেও সেটা জানায়নি। প্রবীণ সুদ আশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন তিলোত্তমার বাবা মাকে। এই ভরসাটা রাজ্যবাসীকেও দিন। আমরা এর শেষ দেখতে চাই।